আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়টি হচ্ছে নিউক্লিয়াস। আমরা এর আগে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। আমরা দেখেছিলাম যে একটা কোষকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা ছিল কি জড় বস্তু, আর একটা ছিল তোমার কি প্রোটোপ্লাজম বা সজীব বস্তু। সেই প্রোটোপ্লাজমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। এক ছিল সাইটোপ্লাজম, দুই ছিল তোমার যে নিউক্লিয়াস, আরটা ছিল কি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা আলাদা ছিল। কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। তো আজকে যে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব, নিউক্লিয়াসটা কি তোমরা সবাই জানো। আমরা জানি যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কেন বলা হয়? কারণ এই নিউক্লিয়াসটি একটা কোষের যাবতীয় সমস্ত বিপাকীয় যে কার্যাবলীগুলো সম্পন্ন হয় সেগুলোকে সব নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস। এবং আমাদের যে কোষের ক্ষেত্রে যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু ধারণ করে, মানে বৈশিষ্ট্য ধারণকারী যেই অংশটা যে ক্রোমোজোম, সেটাও কিন্তু অবস্থান করে নিউক্লিয়াসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটি একটা কোষের যাবতীয় সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। আর যার কারণে এই কোষ অঙ্গাণুটাকে বলা হয় কোষের মস্তিষ্ক, মানে ব্রেইন অফ দ্য সেল বলা হয় এই নিউক্লিয়াসকে। ব্রেইন অফ দ্য সেল, ঠিক আছে। নিউক্লিয়াসকে আমরা ক্যারিয়নও বলা হয়, আমরা ক্যারিয়নও বলি, নিউক্লিয়াসকে ক্যারিয়নও বলি। তো যাই হোক, তো এই নিউক্লিয়াস, তখন নিউক্লিয়াসে যদি আমরা সংজ্ঞাটা বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি? নিউক্লিয়াস এইটা হচ্ছে কোষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, যেটি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে কি হিসেবে অত্যন্ত ঘন গাঢ় একটা গোলাকৃতি একটা অঙ্গাণু, যেটা কিনা দুটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং কোষের যাবতীয় সমস্ত কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে এবং কোষের যে বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সে ধারণ করে রাখে, সেই অঙ্গাণুটিকে ধারণ করে রাখে, অথবা সেই কোষের যাবতীয় এই জেনেটিক্যাল যে বৈশিষ্ট্যগুলো ধারণ করে বা আবদ্ধ করে রাখে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা ল্যাটিন শব্দ। নিউক্লিয়াস ল্যাটিন শব্দ, যেটা কি নাক্স, নাক্স মানে হচ্ছে নাট, ঠিক আছে, চীনা বাদাম যেটা নাট, এই নাক্স নাট এই শব্দ থেকে নিউক্লিয়াস শব্দটির উৎপত্তি হয়েছে। তো আমরা দেখি যে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? নিউক্লিয়াস সর্বপ্রথম নিউক্লিয়াস 1831 সালে রবার্ট ব্রাউন, আমরা রবার্ট ব্রাউনের নাম শুনেছি, গুরুত্বপূর্ণ একটি নাম রবার্ট ব্রাউন। উনি প্রথম অর্কিডের যে রাসনা একটা সেল, পাতার কোষে উনি রাসনা নামক একটা উদ্ভিদের, রাসনা একটা অর্কিড জাতীয় উদ্ভিদ, এর পাতার কোষে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটা পর্যবেক্ষণ করেন। পাতার কোষে নিউক্লিয়াসটি প্রথম পর্যবেক্ষণ করেন। কিন্তু এর আগে কিন্তু লিওন হুক উনি কিন্তু মাছের লোহিত রক্তকণিকায় এই নিউক্লিয়াসটা দেখেছিলেন। মাছের লোহিত রক্তকণিকায় উনি এটা দেখেছিলেন। কিন্তু 1831 সালে রবার্ট ব্রাউন রাসনা একটা অর্কিড জাতীয় উদ্ভিদ, সেই উদ্ভিদের পাতার কোষে এই নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন। এবং পরবর্তীতে 1882-তে স্টার্চবার্গার আবার কি নিউক্লিয়াসে যে নিউক্লিওপ্লাজম থাকে সে সম্পর্কে উনি ধারণা দেন। এবং পরবর্তীতে আবার 1953-তে তোমার হ্যামারলিং, একজন সায়েন্টিস্ট আছেন উনি 1953-তে এই যে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম অবস্থান করে তার কার্যাবলীগুলো নিয়ে, বংশগত কার্যাবলীগুলো নিয়ে উনি আলোচনা করেছিলেন, হ্যামারলিং 1953-তে। তো যাই হোক, তা আমাদের এখানে যে নামটা সবচেয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। 1831-এ উনি প্রথম অর্কিডের পাতার কোষে, রাসনা জাতীয় যে উদ্ভিদটা আছে সেই উদ্ভিদের পাতার কোষে প্রথম নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন, উনি নামকরণ করেন। এখন আসলে নিউক্লিয়াসের সংখ্যা আকৃতি কি? নিউক্লিয়াস আমরা জানি যে একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যেটাই বলি না কেন, সে কোষে কিন্তু আমরা কি নিউক্লিয়াসের অবস্থান অনুযায়ী দুটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা ছিল কি সুকেন্দ্রিক কোষ, একটা ছিল আদি কোষ। আদি কোষ যেটা বা অপ্রকৃত কোষ যেটা, সেটা কিন্তু তোমার সত্যিকার অর্থে মানে নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত ছিল না। সুগঠিত ছিল না বলতে আমরা কি বোঝাচ্ছি? মানে একটা আদর্শ নিউক্লিয়াসে তোমার কয়েকটা অংশ থাকে, যেমন ধরো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ভিতরে যে তরলটা আছে নিউক্লিওপ্লাজম থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওলাস থাকবে,
এগুলোর যদি কোনো একটা অনুপস্থিত থাকে তখন আমরা কিন্তু বলি যে সেই কোষটা হচ্ছে আদি কোষ বা অপ্রকৃত কোষ। ঠিক সেরকমভাবে এখন তাহলে আমরা নিউক্লিয়াস যদি বলি, নিউক্লিয়াস নিয়ে যে আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা প্রকৃত কোষের কথাই চিন্তা করতে হবে। ঠিক আছে, যে একটা প্রকৃত কোষে শুধুমাত্র সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তাহলে সংখ্যা ও আকৃতিটা কেমন হবে? একটা প্রকৃত কোষে সাধারণত নিউক্লিয়াসে একটাই থাকে। ঠিক আছে, যে কোনো কোষে নিউক্লিয়াসের সংখ্যা সাধারণত একটিই থাকে, তবে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? যেমন ধরো কিছু কিছু কোষে দেখা যায় একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। যেমন ধরো মানুষের যকৃৎ কোষ, মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যকৃৎ কোষে থাকতে পারে। তারপর তোমার ধরো স্নায়ু কোষে থাকতে পারে। তরুণাস্থি, মেরুদণ্ডী প্রাণী তরুণাস্থিতে থাকতে পারে। তরুণাস্থি যে কোষ আছে সেখানে একাধিক কোষ থাকে। আবার তোমার মেরুদণ্ডী প্রাণী তোমার ঐচ্ছিক পেশি কোষ, ঠিক আছে, ঐচ্ছিক পেশি কোষে, অস্থি কোষে, তোমার অস্থি কোষে, এগুলোতে একাধিক থাকে, নিউক্লিয়াস থাকে। আবার দেখা যায় যে কিছু কিছু প্রাণীও আছে যেখানে একাধিক মানে কি দুইয়ের অধিক নিউক্লিয়াস থাকে। তাহলে নিউক্লিয়াসের অবস্থান অনুযায়ী কিন্তু সংখ্যা অনুযায়ী কিন্তু আমরা নিউক্লিয়াসকে আবার কয়টা ভাগ করতে পারি। কিরকম? যে কোনো কোনো নিউক্লিয়াস কোষে দেখা যায় নিউক্লিয়াস নেই, সেটাকে আমরা কি অ্যানিউক্লিয়েট বলি সেই কোষটাকে। আবার দেখা যায় একটা কোষ নিউক্লিয়াস থাকতে পারে, সেটাকে মনোনিউক্লিয়েট বলছি। দুইটা থাকলে বাইনিউক্লিয়েট, দুইয়ের অধিক থাকলে হচ্ছে পলিনিউক্লিয়েট। তো এছাড়া কিন্তু দেখা যায় যে উদ্ভিদ কোষে আবার একাধিক নিউক্লিয়াস থাকে। কোথাও কোথাও থাকে, কিছু ছত্রাক আছে, তোমার কিছু অ্যালগি আছে, সেখানে দেখা যায় একাধিক নিউক্লিয়াস থাকে। সেরকম যদি কিছু নাম বলি আমরা, যেমন ধরো পেনিসিলিয়াম একটা ছত্রাক, হ্যাঁ, পেনিসিলিয়াম। তারপর ধরো তোমার বটরাইডিয়াম, এটা একটা অ্যালগি। রাইজোফাস একটা ছত্রাক। ভাউচেরিয়া বানানটা ভি দিয়ে, ভাউচেরিয়া, এইগুলো একটা অ্যালগি। এগুলোতে দেখা যায় কি একাধিক নিউক্লিয়াস থাকে, দুইয়ের অধিক অসংখ্য নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আবার কিছু কোষ আছে যেমন ধরো এগুলো দেখা যায় যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। যখন উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, মানে নিউক্লিয়াস অর্থাৎ বেশি পরিমাণ নিউক্লিয়াস থাকে, তখন সেটাকে বলা হয় সিনোসাইট, সিনোসাইটিক সেল। ঠিক আছে, সিনোসাইট বলে। আর যদি প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকে, তখন আমরা সেটাকে বলি কি সিনসিটিয়াম বলে। ঠিক আছে, সিনসিটিয়াম সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস যদি একাধিক নিউক্লিয়াস কোনো উদ্ভিদ কোষে থাকে, তখন সেটাকে আমরা বলি সিনোসাইটিক সেল। আর যদি প্রাণী কোষের ক্ষেত্রে থাকে, তখন সেটাকে আমরা বলি কি সিনসিটিয়াম সেল। এখন আসো যে কোন কোন কোষে নিউক্লিয়াস পাওয়া যায় না। সব কোষে কি নিউক্লিয়াস পাওয়া যায়? সাধারণত সুকেন্দ্রিক সবগুলো কোষে নিউক্লিয়াস পাওয়া যায়, তবে দুইটা ক্ষেত্রে দেখা যায় ভিন্ন আছে। যেমন কি লোহিত পরিণত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস অবস্থান করে না, অনুপস্থিত থাকে পরিণত আরবিসিতে। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি সিড কোষে তোমার নিউক্লিয়াস অনুপস্থিত। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আকৃতিটা কিরকম। সাধারণত নিউক্লিয়াস গোলাকৃতি হয়ে থাকে, আবার ওভাল শেপও হতে পারে। ঠিক আছে, মোলাকৃতি হতে পারে, বিভিন্ন হতে পারে। এখন আসো অবস্থান ও আয়তন। নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? সাধারণত নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। তোমরা যদি একটু উদ্ভিদ কোষে প্রাণী কোষ চিন্তা করে দেখো, যে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু নর্মালি কেন্দ্রের দিকেই অবস্থান করে নিউক্লিয়াস, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু এক পাশে সরে থাকে। কেন? কারণ এই নিউক্লিয়াসের অবস্থানটা নির্ভর করে ভ্যাকুলের উপর। কোষে যদি একাধিক ভ্যাকুল থাকে, তখন দেখা যায় কি নিউক্লিয়াসটা মাঝখানে অবস্থান করতে পারে না, এক পাশে সরে যায়। ঠিক সেরকম করে যদি আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় বড় ধরনের ভ্যাকুল থাকে, তখন নিউক্লিয়াসটা মাঝখানে অবস্থান না করে এক পাশে সরে যাচ্ছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে একাধিক ভ্যাকুল থাকে, কিন্তু ছোট আকারে থাকে, যার জন্য মোটামুটি একটু সেন্ট্রালি অবস্থান করে। আর সাধারণত নিউক্লিয়াস একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে নেয়, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে দেখা যায় ভিন্ন। শুক্রাণুর ক্ষেত্রে আবার প্রায় 90% জায়গা দখল করে এই নিউক্লিয়াস। এখন আসো যে আয়তনটা কত। সাধারণত গোলাকৃতির নিউক্লিয়াসের ব্যাস আমরা দেখেছি 1 মাইক্রন গোলাকৃতি নিউক্লিয়াসের ক্ষেত্রে। তো আসো আমরা সংজ্ঞা, আবিষ্কার, সংখ্যা, আকৃতি এবং অবস্থান, আয়তন নিয়ে একটু আলোচনা করলাম। এখন দেখো এর গঠনটা কিরকম। একটা নিউক্লিয়াসকে, একটা আদর্শ নিউক্লিয়াসে সাধারণত কতগুলো অংশ থাকে, মানে 4টা অংশ তোমাকে থাকতেই হবে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস। এই 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি একটু বোর্ডের দিকে দেখি, একটু খেয়াল করে, ছবিটা আঁকা আছে, আগে এঁকে রেখেছি, সে দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র। ঠিক আছে,
নিউক্লিয়াসের আমরা আগে সংজ্ঞায় বলেছিলাম যে নিউক্লিয়াস হচ্ছে একটি কি গোলাকৃতির ঘন গাঢ় গোলাকৃতির একটি অঙ্গাণু, যেটা কিনা দুটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। তার মানে এই নিউক্লিয়াসের মেমব্রেনটা হচ্ছে কি দ্বিস্তরী। এই যে দ্বিস্তরী একটা মেমব্রেন। এই বাহিরের স্তরটা কি বলা হয়? বহিঃস্থ স্তর। এবং এই যে ভেতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর। আর এই যে দ্বিস্তরী যে আবরণটা, সেই আবরণটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ অথবা নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, বাহিরের লেয়ারটি হচ্ছে ছিদ্রযুক্ত, মানে সেখানে রাইবোজোম যুক্ত থাকতে পারে, এবং ভেতরের লেয়ারটি হচ্ছে তোমার মসৃণ, সেখানে ছিদ্র থাকে না। এবং এই যে দুইটা যে স্তর, তার মাঝে যে স্তরটা আছে সেটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্তর। পেরিনিউক্লিয়ার স্তর অথবা পেরিনিউক্লিয়ার সিস্টার্নিও বলা হয়। আর এই যে প্রত্যেকটা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্র আছে বললাম, এই যে নিউক্লিয়ার মাঝখানে যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়, নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার রন্ধ্র, ভিতরের স্তরটা মসৃণ, সেখানে কোনো ছিদ্র থাকে না। বাইরের স্তরটা ছিদ্রযুক্ত এবং সেখানে কি থাকে? রাইবোজোম যুক্ত থাকতে পারে। এবং বাইরের স্তরে কিন্তু আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কিন্তু বাইরের স্তরটি যুক্ত থাকতে পারে, বাইরের মেমব্রেনটি। এবং সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ। ঠিক আছে? আমরা জানি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা? যেখানে রাইবোজোম যুক্ত থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাই এই নিউক্লিয়ার রন্ধ্র যে রন্ধ্র আছে, সেই রন্ধ্রের মধ্যে দেখা যায় কি প্রায় 9টি বা 8 থেকে 9টি কণা এখানে থাকতে পারে। এই যে এই কণাগুলো অবস্থান করে বিধায় কি হয়? এই স্তরটি সংকুচিত এবং প্রসারিত হতে পারে, সুবিধা আছে। এবং এইখানে আবার এই মেমব্রেনে আবার নিউক্লিওপ্লাজমিন নামে একটা উপাদান থাকে। কি? নিউক্লিওপ্লাজমিন। এইটা থাকার কারণে দেখা যায় কি, এই যে নিউক্লিওপ্লাজমিন উপস্থিত থাকার কারণে মেমব্রেনে দেখা যায় ভিতর থেকে বাহিরে নিউক্লিওপ্লাজমের অভ্যন্তরে এবং সাইটোপ্লাজমের মধ্যে কি বিভিন্ন বস্তুর আদান প্রদান কি সহজে হতে পারে, বিভিন্ন বস্তুর আদান প্রদান হতে পারে। এবং ছিদ্রযুক্ত যে বললাম যে নিউক্লিয়ার রন্ধ্র, সেখানে আবার প্রায় 8টি বস্তু কণা উপস্থিত থাকে, 8 থেকে 9টি বস্তু কণা উপস্থিত থাকার কারণে সেগুলো কি সহজে মুভমেন্ট করতে পারে, সংকুচিত এবং প্রসারিত হতে পারে। তো এটা আর তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি? নিউক্লিয়ার মেমব্রেনের প্রধান কাজ হচ্ছে এই যে ভিতরের যাবতীয় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তুর সমস্ত অংশটাকে কি সুরক্ষা দেওয়া, প্রোটেকশন দেওয়া, আবদ্ধ করে রাখা, বাহিরের হাত থেকে রক্ষা করা, এবং পাশাপাশি ভিতরের অংশগুলোকে ধারণ করা হচ্ছে তার কাজ। আর কি কাজ? আর হচ্ছে বিভিন্ন নিউক্লিয়ার, যেটা বললাম নিউক্লিয়ার মেমব্রেনে নিউক্লিওপ্লাজমিন নামক একটা উপাদান থাকে, যার কারণে বিভিন্ন বস্তুর ভিতর থেকে বাহিরে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান সে করাতে পারে। আর একটা বিষয় যেটা কি, এই বাইরের লেয়ারটি কি দ্বারা গঠিত? বাইরের লেয়ারটা কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে? কিছু লিপিড থাকতে পারে, তবে বিশুদ্ধ প্রোটিন দ্বারা গঠিত। এই হচ্ছে আমাদের মূলত নিউক্লিয়ার মেমব্রেন। এখন আসছে এরপরে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? যে নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত ভিতরে যে তরলটা, অর্ধ স্বচ্ছ যে তরল, জেলির মতো যেটা দেখতে, সেটাকে আমরা বলছি কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু আবার অনেক এনজাইম থাকে, যেরকম যেমন ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, নিউক্লিয়াস থাকে, এন্ডোনিউক্লিয়াস থাকে, কাইনেজ এনজাইম থাকে, তোমার নিউক্লিওসাইড ফসফোরাইলেজ থাকে, এবং নিউক্লিওটাইড ট্রাইফসফোরাইলেজ থাকে, এই ধরনের বিভিন্ন এনজাইম থাকে, হাইড্রোলেজ এনজাইম থাকে। এবং এখানে আবার কিছু প্রোটিন, লিপিডও থাকে, প্রোটিনও থাকে। হ্যাঁ, যার কারণে হচ্ছে কি ভিতরে রস স্থিতির অবস্থাটা বজায় থাকে। তাহলে এই নিউক্লিওপ্লাজম কি কাজ? কি নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে তোমার যে ভিতরে রস স্থিতি অবস্থাটা বজায় রাখা, তার প্রধান কাজ। এছাড়া যে তোমার ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, সেগুলোকে ধারণ করাও তার কাজ। ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়ার প্লাজম। এখন আসো পরবর্তীটা হচ্ছে কি তোমার নিউক্লিওলাস। এই যে গোলাকৃতি যে ঘন অংশটা, গোলাকার বস্তুটা, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কাকে বলে? নিউক্লিওপ্লাজমে যে অপেক্ষাকৃত ঘন ছোট্ট কালো গোলাকার যে অঙ্গাণুটা দেখা যায়, যে অংশটা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের যদি গঠনটা আমরা দেখতে চাই, সেটা কিন্তু এরকম দেখায়। ঠিক আছে? নিউক্লিওলাস সেটা 1781 সালে প্রথম ফন্টানা প্রথম এটা কি দেখতে পান। ঠিক আছে? এবং 1840 সালে প্রাণীবিদ বাউম্যান, উনি নামকরণ করেন কি নিউক্লিওলাস। ঠিক আছে?
এখন নিউক্লিয়াসটা যদি আমরা ছবিটা আঁকি, দেখো দেখলে ঠিক এরকম দেখায়। বাহিরে যে দেখো এই যে সূত্রাকার যে অংশটা আছে, সূত্রাকার যে অঞ্চলটা আছে সেটাকে আমরা নিউক্লিয় লোনিমা বলি। আর হচ্ছে দানাদার যে অংশ আছে কিছু দেখা যায় অন্তঃনিউক্লিয়ার ক্রোমাটিন, যে ভিতরের অংশটাকে অন্তঃনিউক্লিয়ার ক্রোমাটিন বলছি। দানাদার কিছু অংশ আছে যেটাকে আমরা বাহিরের দিকে যে দানাকার অংশটা সেটাকে আমরা পার্স আমরফা বলি, আর ভিতরে যে লিকুইডটা সেটাকে আমরা মাতৃকা বলি। এই হচ্ছে মূলত কি নিউক্লিওলাসের গঠন। নিউক্লিওলাস সাধারণত এখানে কি থাকে, এখানে এটা কিন্তু বিশুদ্ধ প্রোটিন দ্বারা গঠিত। হ্যাঁ, এছাড়া এখানে আবার তোমার কিছু উপাদান থাকে কিরকম, যেমন ধরো কিছু লবণ থাকে, যেমন ফসফরাস থাকতে পারে, পটাশিয়াম লবণ থাকতে পারে, সালফার থাকতে পারে, হ্যাঁ, কিছু লিপিড থাকতে পারে, প্রোটিন তো আছেই, এই সমস্ত আরএনএ থাকতে পারে, হ্যাঁ, আরএনএ ডিএনএ এগুলো থাকতে পারে, আরএনপি দানা থাকে। এই সমস্ত রাসায়নিক উপাদান দ্বারা মূলত নিউক্লিওলাসটা গঠিত। এখন আসো তাহলে নিউক্লিওলাসের গঠনটা কি, কাজটা কি হবে? নিউক্লিওলাসের কাজটা হচ্ছে তোমার, আরেকটা কথা বলতে ভুলে গেছি, নিউক্লিওলাসটা ক্রোমাটিনের যে অংশটা যুক্ত থাকে সেটাকে কিন্তু স্যাট ক্রোমোসোম বলে, আর এর স্যাটেলাইট বলে এটাকে। এই হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের কাজ কি হবে? নিউক্লিওলাস হচ্ছে তোমার আরএনএ সিনথেসিস করে, তোমার প্রোটিন সিনথেসিস করে এগুলোতে, আবার কি নিউক্লিওটাইডকে ধারণ করে রাখে এবং সেগুলোকে তৈরি করে, এই রাইবোসোম তৈরি করে এবং এগুলো কি সিনথেসিসে সাহায্য করে তোমার নিউক্লিওলাস। এখন আসো আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করি, সেটা কি থাকছে, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম জালিকা। ক্রোমাটিন তন্তু বলতে কি বোঝাচ্ছি আমরা? এই যে কোষের ভিতরে যে সূত্রাকার জালিকাকার যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা জালিকাকার এভাবে থাকে। কিন্তু আমরা দেখেছিলাম তোমরা যদি খেয়াল করে দেখো যে কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুটা যে জালিকাকার ভাবে থাকে, প্রথম পর্যায়ে কি হয়, সেটা থেকে কোষ থেকে কিন্তু অনবরত কি পানি বিয়োজিত হতে থাকে, যার ফলে এই ক্রোমাটিন তন্তুটা ক্রমান্বয়ে গাঢ় ঘন খাটো আকৃতি কুণ্ডলাকৃতির একটা অংশে পরিণত হয়, যেখানে দেখা যায় কি ক্রোমোসোমগুলো সহজে দৃশ্যমান হয়, সংখ্যাটাও হয়তো বোঝা যেতে পারে। এবং তখন যদি তুমি রঞ্জক প্রদান করো দেখা যায় সেই রঞ্জকে সে রং ধারণ করে। তো যখন এই স্থির অবস্থায় অথবা কোষ বিভাজন, নিউক্লিয়াসের কোষ বিভাজন অবস্থায় যদি এই ক্রোমাটিন তন্তুটা অধিক ঘন থাকে, অধিক ঘন এবং কুণ্ডলিত ঘন হয়ে থাকে, যেটা খুব তীব্র রং ধারণ করে, তখন সেই অংশটাকে আমরা বলি কি হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। এবং যে অংশটা বিভাজনরত অবস্থায় অথবা স্থির নিউক্লিয়াস থাকা অবস্থায় যে অংশটা, এই ক্রোমাটিনের যে অংশটা একটু ঢিলাভাবে থাকে এবং সেটা কি হেটেরোক্রোমাটিনের মতো এতটা রং ধারণ করে না, কিন্তু জেনেটিক্যালি সে সক্রিয়, হ্যাঁ, সক্রিয় ভূমিকা পালন করে, তবে সেটাকে আমরা বলি ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। তাহলে দেখা যাচ্ছে কি যে ক্রোমাটিন দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, একটা হচ্ছে কি ইউক্রোমাটিন। ঠিক আছে, অধিক কুণ্ডলিত যে অংশটা থাকছে, যেটা অধিক রঞ্জক ধারণ করে রাখে, সেটাকে বলছে হেটেরোক্রোমাটিন। এটা কিন্তু জেনেটিক্যালি সক্রিয় না, আর যেটা জেনেটিক্যালি সক্রিয় সেটা আবার কি স্থির বা বিভাজনরত নিউক্লিয়াসে সেটা কি ঢিলেভাবে একটু কুণ্ডলিত হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন, যেটা জেনেটিক্যালি সক্রিয়। এই হচ্ছে মূলত আমাদের ক্রোমাটিন। এবং এই ক্রোমাটিন যখন বললাম যে গাঢ় ঘন কুণ্ডলিত একটা অংশে পরিণত, তখন সেটাকে বলা হয় ক্রোমোসোম। এই কি দ্বারা গঠিত? এখানে দেখা যায় কি আরএনএ, তোমার আরএনএ, প্রোটিন, তারপর হচ্ছে লিপিড, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এই সমস্ত উপাদানগুলো, নিউক্লিক অ্যাসিড, এগুলো দ্বারা কি তোমার এই ক্রোমাটিন তন্তুটা গঠিত। ঠিক আছে, এবং এই ক্রোমাটিন তন্তু সাধারণত কি জেনেটিক বংশগতির প্রধান বস্তু, কিন্তু এটা এখানে কিন্তু জিন, এই ক্রোমোসোমে কিন্তু কি থাকে, ডিএনএ থাকছে, ডিএনএতে কি থাকে, জিন থাকে, যে জিনটা কি জীবের বৈশিষ্ট্য ধারণে নিয়ন্ত্রণ করে, বৈশিষ্ট্য ধারণটা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সে নিয়ন্ত্রণ করে এই জিনগুলো এই ক্রোমোসোমে অবস্থান করে। তাহলে এটা একটা ক্রোমাটিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, একটা অংশ যেটা নিউক্লিয়াস ধারণ করে। এই হচ্ছে তোমার ক্রোমোসোম। ক্রোমোসোমে কিন্তু আবার দেখা যায় কি, আমি যদি একটা ক্রোমোসোম এমনি আঁকি, পরবর্তীতে আমরা ক্রোমোসোমের প্রকারভেদ যখন পড়াবো তখন তোমাদেরকে দেখাবো। দেখা যায় কি ক্রোমোসোমে কিন্তু একটা যে এরকম গাঢ় একটা অংশ থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলি কি সেন্ট্রোমিয়ার বলি। আর এই যে দুটো বাহু সেটাকে বলে কি ক্রোমোনেমাটা। ক্রোমোনেমাটা এবং কি গাঢ় যে অংশটা, এটা ছিদ্র মানে থাকছে, মাঝখানে থাকছে বা সাইডে থাকতে পারে, এক পাশে থাকতে পারে, যেটা আমরা বলি কি সেন্ট্রোমিয়ার। পরবর্তীতে যখন আমরা ক্রোমোসোম পড়াবো তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউক্লিয়াসে সাধারণত 4টি অংশ থাকে। কি? নিউক্লিয়ার মেমব্রেন, 2 নিউক্লিওপ্লাজম, 3 হচ্ছে তোমার নিউক্লিওলাস এবং 4 হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। সাধারণত এই 4টা অংশ নিয়েই মূলত একটা পরিপূর্ণ নিউক্লিয়াস।
তো নিউক্লিয়াস যেহেতু কোষের যাবতীয় সমস্ত কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে এবং জীবের যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সে ধারণ করে রাখে, সেজন্য এই কোষটাকে আমরা বলেছি কি কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, মানে ব্রেইন অফ দ্য সেল, একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। তো আশা করি তোমরা নিউক্লিয়াসটা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তীতে অন্য কোনো একটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।